এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ছেলের কথা শুনে খুশি হন মিসেস নাজনীন। মেয়ে দেখার জন্য তার কিছু বান্ধবীকে কল করেন। শীঘ্রই ছেলের বিয়ে দিতে চান তিনি। আজ বাসায় সিঙ্গারা বানিয়েছে নীরা। সিঙ্গারার শেপ একদম পারফেক্ট, আর আলু রান্নাটা হুবহু হয়েছে। শুধু সিঙ্গারা খেতে যেয়ে মনে হচ্ছে পরোটার ভিতর আলুর দম মেশানো। সবাই টমেটো সস দিয়ে নীরার এই সিঙ্গারা উপভোগ করছে। মিসেস সাবিনা বলেন, মা নীরা, তোমার মাকে একটা কল দিয়ে বলো আমাদের বাসায় আসতে। মেয়ের হাতের প্রথম সিঙ্গারা খাবে। নীরা খুশিতে কল দেয় মিসেস নাজনীনকে। মিসেস নাজনীন ফোন রিসিভ করে বলেন, হ্যাঁ মা, বলো। তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়িতেই চলে আসো, আমি সিঙ্গারা বানিয়েছি। এখন তো আর সম্ভব না মা, আমি তো বাইরে। বাইরে কোথায়? তোর জন্য ভাবি দেখতে যাচ্ছি। লাইসেন্স পেয়ে গেছি, এখন কি আর না করা যায়? আমার জন্য ভাবি আনতে যাচ্ছ মানে কি? নীরার কথা শুনতে পেল দীপান্বিতা, আর খেতে পারলো না সিঙ্গারা। বুঝতে পেরেছে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। মনে মনে বলে, আমি এই 5টি বছর তার জন্য অপেক্ষা করলাম, আর এদিকে সে মুভ অন করে নিল। আমার দোষটা কি তাও বলল না। মিসেস নাজনীন বলে ওঠে, আরে নীরবের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, নীরব অনুমতি দিয়েছে। আমাকে জানাওনি কেন? আরে আমরা তো দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তারপর তোকে দেখাবো। আর আজই তো বিয়ে হচ্ছে না। বাড়ির কাছে মেয়ে থাকতে তুমি কোন জায়গায় যাচ্ছ মেয়ে দেখতে? বাড়ির কাছে কোনো মেয়ে আছে? সবাই তো। বাকি কথা বলার আগেই ফোন কেটে গেল। মীরা আবার কল দেয় মিসেস নাজনীনকে। ফোন বন্ধ বলছে। বাবাকে কল দিতে যেও দিল না। ভাবলো যেহেতু দেখতে যাচ্ছে যাক, ওরা বাসায় আসলে কথা হবে। মিসেস নাজনীন ফোন চেক করে দেখেন ফোন বন্ধ হয়ে গেছে। রাতে বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছেন। সকালে মেয়ের বাড়িতে যাওয়ার আগে তার ডিটেলস নিতে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ফোন আজ কখন চার্জ দিবেন? মিসেস সাবিনা বলেন, কি হয়েছে? মা, ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে, আর ভাইয়া মেয়ে দেখার জন্য হ্যাঁ বলেছে। সবাই খুশি হলো, কিন্তু নীরা তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। দীপান্বিতা মনমরা হয়ে বসে আছে। দীপ নেই বাসায়, সে তার কাজে ব্যস্ত। নীরব, মিসেস নাজনীন ও মিস্টার রবিন বসে আছেন সোফায়। সাথে করে যে সম্বন্ধ নিয়ে এসেছে সেও আছেন তাদের সাথে। মেয়ে পক্ষ থেকে অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে। একে একে সবাই এসে টেবিলের সব খাবারগুলো সাজিয়ে রাখছে। মিসেস নাজনীন তার বান্ধবীর সাথে গল্প করছেন। মেয়ের বাড়ি খুব সুন্দর, ফিটপাট। মেয়ে সবে অনার্স 2য় বর্ষে উঠেছে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। সবকিছু সাজানোর পর সবার অনুমতি পেয়ে মেয়েকে আনা হচ্ছে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন মেয়ের হেঁটে আসা দেখছেন। মেয়ে দেখতে মাশাআল্লাহ, যদিও নাম জানে, কিন্তু তারপরও ফর্মালিটির জন্য মিসেস নাজনীন বলেন, তোমার নাম কি মা? আমার নাম লামিয়া লিমা। তারপর সবাই ভিন্ন ভিন্ন কথা বলে। নীরব এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। সহ্য হচ্ছে না তার এসব, কিন্তু সহ্য করতে হবে তাকে। সবাই ছেলে মেয়েদের আলাদা কথা বলতে বলছে, তাই নীরব ও লিমা আলাদা কিছু কথা বলল। কথা বলা শেষে নীরব সবাইকে বলে, আমার পছন্দ হয়েছে, তোমরা চাইলে আংটি পরিয়ে রাখতে পারো। লিমাও কোনো আপত্তি জানায়নি। সবাই খুশি হয়। লিমাকে আজই আংটি পরিয়ে দেয় মিসেস নাজনীন। নীরবের চোখ কাঁপছে, তার চোখে ভাসছে দীপান্বিতা। কিছুতেই ভুলতে পারছে না তার মায়াবন বিহারিণীকে। সবাই গল্প করে সন্ধ্যার একটু পরে বের হলো। মিসেস নাজনীনের খুব ভালো লেগেছে এই পরিবার। সন্ধ্যায় দীপ বাসায় আসলে নীরা দীপকে সেই পরোটার স্বাদে সিঙ্গারা খেতে দেয়। সিঙ্গারা খাওয়ার পর দীপ ও নীরা ঘরে চলে আসে। দীপান্বিতা মন খারাপ করে ঘরে বসে আছে। নীরা সব কিছু দীপকে খুলে বলে। দীপ সব শুনে বলে, যেহেতু নীরব মতামত দিয়েছে আর সবাই মেয়ে দেখতে গেছে, আমার মনে হয় না দীপান্বিতাকে এর ভিতরে আনা উচিত। কিন্তু আমি তো দীপান্বিতা আপুকে কান্না করতে দেখেছি। ভালোবাসা হারানোর কষ্ট অনেক ক্যারে সাহেব। একবার কেউ প্রেমে পড়লে সেটা কি হারাতে চায় না। তুমি কারো প্রেমে পড়েছো? আমার ক্যাডার সাহেবের প্রেমে পড়েছি, তাই তো আমি বুঝি দীপান্বিতা আপুর কষ্ট। দীপান্বিতার ব্যাপারটা দেখার আগে দেখতে হবে নীরব কি চায়, আর এদের ভেতরে কি দুজনের মনের মিল আছে নাকি একতরফা প্রেম, তাও তো দেখতে হবে। এমনও হতে পারে নীরব অন্য কাউকে ভালোবাসে। আমার এমন মনে হয় না। ভাইয়াকে আমি দেখেছি দীপান্বিতা আপুর কথা শুনলে কেমন অন্য মনস্ক হয়ে যায়। আবার ভাইয়ের ফোনে আমি মায়াবনী বিহারিণী নামে দীপান্বিতা আপুর আগের নাম্বার সেভ করা দেখেছি।
আমি শিওর ওরা আগে একে অপরকে ভালোবাসতো, আর তাও গভীরভাবে। সবার ভালোবাসা দেখে, শুধু আমারটাই দেখে না। বিড়বিড় করে বলেই চেয়ারে বসে পড়ে দীপ। মীরা মেকি হাসি দিয়ে দীপের কোলে বসে পড়ে। কে বলেছে আমি আপনার ভালোবাসা দেখতে পাই না? আপনার ভালোবাসা দেখতে পাই বলেই তো আপনাকে আরো বেশি ভালোবাসি। দীপ নীরাকে ধরে রেখে বলে, তাহলে বলো না কেন? আপনিও তো বলেনি ক্যাডার সাহেব। কি? আমাকে দেওয়া আপনার মনের গহীনে লুকিয়ে থাকা নাম, কতদিন লুকিয়ে রাখবেন আপনার এই লুকোচুরি গল্প? তুমি সব জানো? নীরা দুই হাত দিয়ে দীপের গলা জড়িয়ে ধরে বলে, অনেক আগে থেকে। সেদিন আমি যখন রাগ করেছিলাম তখন একবার আপনি বলেছিলেন, আমি শুনেছি কিন্তু প্রতিক্রিয়া করিনি। ভাবলাম পরীক্ষা শেষ হলে বলবেন, কিন্তু আপনি তো বলছেনই না। একবার বলুন আমাকে দেওয়া নাম, আপনার মুখে শুনতে চাই এই নামটি। চন্দ্রপাখি। বলেই দীপ নীরার কপালের সাথে নিজের কপাল এক করে নেয়। দীপ নীরাকে আরো একটু এগিয়ে আসতে যাবে, তখনই কল আসে মিস্টার রবিনের। নীরা বাবার কল দেখে রিসিভ করে। মিস্টার রবিন খুশিতে বলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের নাম লামিয়া নিমা, আর আজই আন্টি পড়িয়ে এসেছি। তাড়াতাড়ি বিয়ে হবে তোর ভাইয়ের। মা যে বললো মেয়ে দেখে চলে আসবে, আন্টি কেন পড়ালি? আরে তোর ভাইয়ের তাড়াহুড়া বেশি, তাই আন্টি পড়ানো হয়েছে। মেয়ে দেখতে সুন্দরী। রাখো তোমার সুন্দরী, আমি এখনই আসছি। বলেই কল কেটে নীরা যেতে নিলে দীপ বলে, কোথায় যাচ্ছ? দুই ভাঙ্গা মনের জোড়া লাগাতে। আজকে রাত আমি ওখানে থাকবো, আপনি গেলে আসেন, আমি দৌড়ালাম। বলেই নীরা দৌড়। দীপ আহত কণ্ঠে বলে, হায় রে আমার কপাল, এতদিন বউয়ের কাছে আসতো আমি পরীক্ষার অজুহাত দিতাম, এখন আমি বউয়ের কাছে যাই, বউ পরিবারের অজুহাত দেয়। আমার মনে হয় না আর চুনোমুনো আনা হবে না। আজ দীপ নীরাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু নীরবের কথা শুনে নীরা দৌড়ে চলে গেল নীরাদের বাসায়। নীরা ভেবেছিল আজকে মেয়ে দেখতে গেছে, যাক আসার পর না হয় নীরবের সাথে কথা বলবে, কিন্তু এখন তো নীরব নিজেই ঝামেলা করে দিয়েছে। নীরা বাসায় এসে সোজা ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে এই খাদ্য বিশেষজ্ঞ ভাই আমার খুব শখ না বিয়ে করার, মিটাচ্ছে তোর শখ। আমার ননদ কান্না করে বন্যা বয়ে দিবি, আর তুই করবি অন্য মেয়ের বিয়ে। কথাগুলো বলেই হাঁপাতে থাকে নীরা। নীরার চিল্লানো শুনে বেডরুম থেকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে হাজির হয়। নীরব তখনও আসেনি। এটা কেমন ব্যবহার নীরা? পাশে তোমার শ্বশুর বাড়ি, আর কয়দিন পর তোমার ভাইয়ের বিয়ে, লোকজন এই সময় খোঁজ খবর নিতেই আসে। এসব দেখলে কি বিয়ে হবে? নেগোচি করেছি বিয়ের, কে বলেছে একজনের মন ভেঙে বিয়ে করতে? এবার ঘর থেকে নীরব বের হয়ে আসে। নীরাকে বলে, কি হয়েছে বোন, এভাবে চাচ্ছিস কেন? মেয়ে দেখতে তোকে নিয়ে যায়নি তো কি হয়েছে? বিয়ের আগে ঠিকই যাবি। তোর ওই বিয়েতে যদি আমি তোকে জবাই করি কিংবা বানিয়ে ওই লিমাকে না খাওয়াইছি, তো আমার নাম মঞ্জারি নীরা না। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, বড় ভাই হয় তোমার, মুখ সামলে কথা বলো। আরে কিসের বড় ভাই? যে বড় ভাই আমার ননদের মন নিয়ে খেলা করে, সে কি করে বড় ভাই হয়? একজনকে মায়াবন বিহারিণী বলে করে দেয় তার হৃদয় হরণ, করাচ্ছে তোকে বিয়ে। বলেই নীরবের হাত ধরে চিনে নিয়ে যায় ঘরে। মিসেস নাজনীন এগোতে আসলে নীরা বলে, ভাই বোনের পার্সোনাল কথা চলবে, মা বাবা নট অ্যালাউ। বলেই ধুম করে দরজা লাগিয়ে দেয়। মিসেস নাজনীন ক্ষিপ্ত হয়ে মিস্টার রবিনকে বলেন, এই শিক্ষা দিয়েছো মেয়েকে, এবার বোঝো। ভিতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। মিসেস নাজনীন বিরক্ত চোখে তাকিয়ে আছেন মিস্টার রবিনের দিকে। তারা দুজনে এটা বুঝতে পেরেছে দীপান্বিতা ও নীরবের ভিতর কিছু একটা চলছে। এরা বালিশ থেকে শুরু করে ঘরে থাকা যত কাচের জিনিস আছে সব ছুটছে। নীরব কিছু কিছু জিনিস ক্যাচ ধরে, আবার কিছু জিনিস তার পাশ দিয়ে পড়ে ভেঙে যায়। না পেরে নীরব বলে, কি হয়েছে তা বলবি তো? তুমি দীপান্বিতা আপুকে ধোকা দিয়েছো কেন? কপাল কুঁচকে নীরব বলে, আমি কোথায় ধোকা দিয়েছি? সে নিজেই তো তার জীবনসঙ্গী নিয়ে ভালো আছে। জীবন সঙ্গী আসলো কোথা থেকে? মানে? মানে কে সেই ব্যক্তি যে দীপান্বিতা আপুকে সঙ্গ দেয়? আমি কি জানি, অব্রত আর আকাশ থেকে উড়ে আসবে না। কপাল চাপড়ে নীরা বলে, আরে আমার ভাই, ওটা দীপান্বিতা আপুর বায়োলজিক্যাল সন্তান নয়। তাহলে? দীপান্বিতা আপুর বেস্ট ফ্রেন্ড তামান্না আপুকে তুমি চেনো কিনা আমি জানি না, অব্র তার সন্তান। তামান্না আপু বেঁচে নেই। তাহলে অব্র দীপান্বিতার কাছে কেন? খুব বেশি আমার স্পষ্ট মনে নেই, যতটুকু জানি ততটুকু বলতে পারি। দীপান্বিতা আপু যখন অনার্স পড়তে হয় তখন তাদের বাসায় এসেছিল তামান্না আপু। তামান্না আপুর অবস্থা খুবই মর্মান্তিক ছিল, মুখ হাত পা সব জায়গায় মারের দাগ,
হাতের ওপর পড়ে যাওয়া কালচে চামড়া দেখি বোঝাই যায় কোনো নরপশুর অত্যাচার সহ্য করেছে। তামান্না ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করার সময় কিছু গহনা ও টাকা নিয়ে পালায়। বিয়ের প্রথম দিকে ওই গহনা টাকা নিয়ে সুখী সংসার চলে। চাকরি করবে বলে গহনা বিক্রি করে টাকা উড়ায় তামান্না আপুর বর। সব শেষ হয়ে গেলে আবার আড্ডায় জুয়াতে নেমে পড়ে তামান্না আপুর বর। সেই সময় তামান্না আপু প্রেগনেন্ট হয়, সাথে বেড়ে যায় তামান্না আপুর ওপর অত্যাচার। একসময় তামান্না আপুর বর তাকে বিক্রি করতে চায় এক নষ্ট এলাকায়। অনেক ঝগড়াঝাটির পর তামান্না আপুর চুলের মুঠি ধরে দেয়ালে বেশ কয়েকবার বাড়ি মারি। কপাল ফুলে ফেটে রক্ত বের হয়। না পেরে তামান্না আপু পালিয়ে আসে। পালাতক মেয়ে গর্ভবতী হয়ে ফিরেছে বলেই মেনে নেয় না মা তামান্না আপুর বাবা মা। বাধ্য হয়ে এদিক ওদিক আশ্রয় খুঁজতে থাকে। অতপর আসে দীপান্বিতা আপুর কাছে। মামুনি বাবা এর হাত পা ধরে। তামান্না আপুর করুণ অবস্থা দেখে সবাই রাজি হয় আপুকে কাছে রাখতে। এক কথায় লুকিয়ে ছিল এখানে। গর্ভবতী অবস্থায় মারধর সহ্য করেছিল। খাওয়া দাওয়ার ঘাটতি ছিল প্রচুর, যার ফলে তামান্না আপুর শরীর দুর্বল থাকতো, রক্তশূন্যতা দেখা দেয়। ডাক্তার বলেছিল রোগীর অবস্থা খুব খারাপ, এমন চললে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ক্যাডার সাহেব নিজের বিসিএস নিয়ে ব্যস্ত ছিল। এদিকে পিঙ্কির মায়ের ঝামেলা তো ছিলই, তাই দীপান্বিতা আপু ব্যস্ত থাকতো তামান্না আপুকে নিয়ে। হঠাৎ একদিন তামান্না আপু অজ্ঞান হয়ে পড়ে যায়। তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়া হলে ডাক্তার জানান যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামান্না আপুর এক কথা, বেঁচে থাকতেই বাবা মায়ের মুখে চুন কালি মিশিয়েছে। এখন নিজের সন্তানকে খুন করে নিজের জীবন কিছুতেই বাঁচাবে না। তার সন্তান না থাকলে সে নিজেও থাকবে না। অগত্যা আমাদের তামান্না আপুর কথা শুনতে হয়। ডেলিভারির আগে তামান্না আপু রিকোয়েস্ট করে দীপান্বিতা আপুর সাথে কথা বলে। কি কি বলে আমি জানি না। আমি আপু আম্মু বাইরেই ছিলাম। ক্যাডার সাহেব আর বাবাই ব্যস্ত ছিল, তাই আমরা আসি। নার্স যখন ডক্টরকে কান্নারত অবস্থায় বের হয়, দীপান্বিতা আপুর সাথে সাথে কোলে নেয় অব্রকে। অব্রর কান্না নিজে থেকেই থেমে যায়। অব্রের জন্মের সাথে সাথে মৃত্যু হয় তামান্না আপুর। পিঙ্কির আম্মু অনেক কথা শোনায়, কিন্তু দীপান্বিতা আপুর এক কথা, আজ থেকে অব্র তার ছেলে। অতটুকু অব্রকে করে নিয়ে আমিও যেন মায়ায় জড়িয়েছিলাম। প্রায়ই গিয়ে খেলা করতাম অব্রর সাথে। আস্তে আস্তে আমরা সবাই অব্রকে ভালোবাসতে শুরু করি। অব্র আমাদের কাছে একজন হয়ে উঠেছে। পাড়া প্রতিবেশীরা কিছু বলতে আসলেই প্রতিবাদ করতো দীপান্বিতা আপু। এই জন্য কয়েকদিন পরই অব্রকে বোর্ডিং স্কুলে ভর্তি করবে। একটুকু বলে থেমে যায় নীরা। নীরার চোখ দিয়ে পড়ছে পানি। পানিগুলো মুছে আবার বলে, কিন্তু আমি এটা বুঝলাম না যে তুমি এগুলো জানো না কেন? আমার সাথে দীপান্বিতার সম্পর্ক জার্মান যাওয়ার পরেও থাকে, কিন্তু 6 মাস পর হঠাৎ একদিন আমার সাথে যোগাযোগ বন্ধ হয়। অনেক খুঁজি আমি ওকে, কিন্তু পাইনি কোথাও। প্রায় বছর পর আমার সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখি সাবিনা আন্টি অব্রকে কোলে নিয়ে আছে। আমি জিজ্ঞেস করি বাচ্চাটা কে। আম্মু বলে দীপান্বিতার ছেলে। আমি ভেবেছিলাম ওর মনে হয় বিয়ে হয়েছে, সংসার করছে। একজনও আমাকে কল দেয়। রাগে দুঃখে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার অফ করে রাখি, সব কিছু পাল্টে ফেলি। মাথায় হাত দিয়ে নীরা বলে, এত কিছু হয়ে গেছে অথচ কিছুই জানতাম না। কিন্তু দীপান্বিতা আপু তোমার সাথে কন্ট্যাক্ট অফ রেখেছিল কেন, এটা আমিও জানি না। হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আমি কত বড় ভুল করলাম। যদি ও একটাবার আমাকে ওর অবস্থাগুলো বলতো, আমি সারা জীবন অপেক্ষা করতাম। মানুষ মাত্রই ভুল। আমরা কাউকে 2 মিনিটে বিশ্বাস করেই ঠকি, আবার চোখের পলকে অবিশ্বাস করেও ঠকি। এটা অবস্থা বুঝে। এখন কি করব? কি করবে মানে? দীপান্বিতা আপুকে বিয়ে করবে? মেয়েটা সারা জীবন তোমার অপেক্ষায় ছিল। ও কি মেনে নিবে যেভাবে রেগে আছে? ওহ কাম অন ভাই, তুমি এই মুনজারির নীরার ভাই। ক্যাডার সাহেব হলো তোমার দোলা ভাই, তুমি অবশ্যই পারবে। লিমার কি হবে? ওকে তো আজ আন্টি পরিয়ে এসেছি। ওই লিমা যদি হয় আমার ভাবি, আমার মাথা কিন্তু হয়ে যাবে আটা মাচিস চাটাকি। বিয়েটা ভাঙবো কিভাবে? কিছুক্ষণ নীরবতা পালন করে হীরা দুষ্ট বুদ্ধি বের করে। নীরবনীরা সেগুলো নিজেরাই আলোচনা করে। তারপর বের হয় ঘর থেকে। ড্রয়িং রুমে এসে দেখে দীপ এসেছে। মিসেস নাজনীন, মিস্টার রবিন ও দীপ সোফায় বসে গল্প করে। নীরা বলে, বলে দিয়েছেন সব? দীপ সোফায় বসা অবস্থায় বলে, সব জানলে তো বলবো। না মা, তেমন কিছুই বলেনি দীপ। আমরা শুধু এইটুকুই বুঝেছি, নীরব ও দীপান্বিতার ভিতরে জিরাফের মতো প্যাচ আছে। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, এতদিন তো ছেলে মেয়ে হিসাব করে কথা বলোনি, আজ অন্তত জামাইকে দেখে কথা বলো। নীরা মিস্টার রবিনের পাশে বসে বলে, আরে ধুর, আমার আব্বু হলো সাদা মনের মানুষ, এত প্যাঁচ বোঝে না, তাই মনে যা আছে তাই মুখ ফুটে বলে।
তারপর নীরা সবাইকে সবকিছু প্রকাশ করে। নীরা ফ্লোরে তাকিয়ে আছে। সবকিছু বলার পর নীরা বলে, আমি এটা বুঝলাম না, ভাইয়া জার্মানি যাওয়ার 6 মাস পর দীপানিতা আপু কন্ট্যাক্ট কেন রাখে না? যদি ঘটনা ওই সময় হয়ে থাকে তাহলে তখন দীপান্বিতা ইন্টার এক্সাম দেবে, তখন ওর ফোন নষ্ট হয়ে যায় পানিতে পড়ে। বাবা বলেছিল ওকে নতুন ফোন কিনে দেবে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার পর তো আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি, তারপর তামান্নার সমস্যা শুরু হয়। বুঝলাম, কিন্তু আমার ফোন কখন দেবে? আমার ফোন তো সেই পরীক্ষার 3 দিন আগে থেকেই নিয়েছে। এদিকে আমার পরীক্ষা কাল শেষ হয়ে গেছে, ফোন তো দিলেন না। চলছে সিরিয়াস কথা, নীরা বলে চলেছে উল্টাপাল্টা কথা। সবাই তাকিয়ে আছে নীরার দিকে। মেয়েকে হাসি দিয়ে নীরা বলে, না মানে মনে পড়লো হঠাৎ, তাই আর কি। দীপ কথা পাল্টে বলে, তার মানে এই যে তোমাদের দূরত্ব বাড়লেও তোমাদের মনের গভীরে লুকিয়ে আছে জমানো অনুভূতিগুলো। হ্যাঁ, আর তাদেরকে এক করার দায়িত্ব আমাদের। লিমার কি হবে তাহলে? নীরা লাফিয়ে উঠছে বলে, এই বাড়ির বউ যদি হয় লিমা, সত্যি বলছি তোমার ভাইয়ের মাংস হয়ে যাবে কিমা। সারাদিন এই বাড়িতে আমি বাজাবো অক্ষম কুমারীর ডিজে গান বাজনা। মা বাবা তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, এখন কি করবে? বিয়ে ভাঙবো। কিভাবে? কনফিডেন্সের সাথে নীরা বলে, जब तक नीरा है टेंशन लेने की कोई जरूरत नहीं है, मैं हूं ना। ওটাই তো বড় সমস্যা। নিজের বিয়ে ভাঙতে যে কি করেছিলে মনে আছে? বখাটে নানটুকে টাকা দিয়ে রেখেছিলে নিজেকে কিডন্যাপ করার জন্য। ভাগ্য ভালো দ্বীপ দেখে ফেলে আর প্ল্যান ঘুরিয়ে দেয়। বলেই জিব্বায় কামড় দেন মিসেস নাজনীন। নীরা চোখ ছোট ছোট করে বলে, তার মানে ওই ভুয়া গুন্ডাগুলো ক্যাডা সাহেবের লোক ছিল? বিয়েতে যে দৌড়ানি গিয়েছে সব ক্যাডা সাহেবের জন্য। আমি কি না ভয় পেয়ে ক্যাডা সাহেবের হাত ধরে দৌড়ে কমিউনিটি সেন্টারে আসি? নিজের বিয়েতে মিথ্যে গুন্ডা ভাড়া করে তারা খেতে লজ্জা করে না? নিজের বিয়েতে গুন্ডাদের টাকা দিয়ে কিডন্যাপ করানোর প্ল্যান করতে তোমার লজ্জা করে না? আমি খুবই স্ট্রেট। আমাকে কেউ তার মনে সত্যিটা বললে নিজের বিয়েতে আমি বিরিয়ানি আর রোস্ট মজা করে এনজয় করতাম। কত টেস্টি ছিল খাবারগুলো। বলেই জিব্বা দিয়ে ছোট নাড়ায় নীরা। দীপ বুঝতে পারে এর পাগলামি শেষ হবে না, তাই বলে, আচ্ছা, পরশু তো রিক আর কেয়ার বিয়ে, দায়িত্ব আমাদের উপরেই বেশি, তাই আমরা ওই দিকটার ফোকাস দিই। চলো বাসায় চলো। না, আজ আমি এখানে থাকবো, বলেছিলাম তো আপনাকে। দীপ কথা না বাড়িয়ে সবাইকে বিদায় জানিয়ে নীরার হাত ধরে নিয়ে যায়। হাসপাতাল থেকে ফোন এসেছে মিসেস নাজনীনের কাছে। নীরবকে কিছু লোকজন মিলে খুব মারধর করেছে। এখন সে সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে পৌঁছায় সেখানে। ভিতরে নীরবের চিৎকার চলছে আর বাইরে বসে কান্না করছেন মিসেস নাজনীন। নীরাকে খবর দেওয়া হয়েছে। নীরবের অবস্থা খারাপ শুনে আটকে ওঠে দীপান্বিতাও। নীরা ও দীপের সাথে সেও যায় হসপিটালে। হবু জামাই হসপিটালে ভর্তি হয়েছে এই খবর কানে আসতেই হসপিটালে হাজির হন লিমার বাবা মা ও লিমা। মিসেস নাজনীনকে সান্ত্বনা দিচ্ছেন লিমার মা। নীরা ও দীপান্বিতা তাকিয়ে আছে লিমার দিকে। মেয়েটা বেশ সুন্দর। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে বের হলো ডক্টর। ডক্টরকে দেখে মিসেস নাজনীন ও মিস্টার রবিন দৌড়ে যান ডক্টরের কাছে। মিসেস নাজনীন বলেন, আমার ছেলের কি হয়েছে? ওর অপারেশন চলছে কেন? সামান্য মারে কি কেউ কাউকে অপারেশন করতে হয়? আসলে ওনাকে গভীরভাবে আহত করা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে, ইনফ্যাক্ট মেন্ট পয়েন্টে আঘাত করা হয়েছে ওনাকে। সরি টু সে উনি বাবা হওয়ার দিক থেকে অক্ষম। ডক্টরের কথা শুনে ভেঙে পড়েন মিসেস নাজনীন। ছেলে তার কি হাল হলো? কান্না করতে থাকেন। সাথে বলেন, আমরা ওর সাথে দেখা করতে চাই। এখন উনি ঘুমিয়ে আছেন, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। সবাই রাজি হয়। লিমার বাবা মা একে অপরের দিকে চাওয়াচাই করে বলেন, আলহামদুলিল্লাহ, নীরব বাবা অসুস্থ আছেন। মিসেস নাজনীন খুশি হন, কিন্তু লিমার বাবা মায়ের পরবর্তী কথাতে তার খারাপ লাগে। লিমার বাবা বলেন, যেহেতু নীরব বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো আর আমাদের মেয়েকে। কিছু বলার আগেই মিসেস নাজনীন বলেন, হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পারছি, আমাদের কোনো আপত্তি নেই। এমনিতেও আমরাই না করে দিতাম, বিবেকবোধ কিছুটা হলেও আমাদের আছে। থ্যাংক ইউ। বলেই চলে যায় তারা। লিমারা চলে যাওয়ার পর নার্স এসে বলে, আপনারা ভিতরে যেতে পারবেন। কেউ কিছু করার আগে দৌড় দিয়ে ভিতরে ঢোকে দীপান্বিতা। এসেই শুয়ে থাকা নীরবের এক পাশে কাঁধ জড়িয়ে ধরে বলে, আপনার এই কি অবস্থা হলো? বলেই কান্না করতে থাকে। নীরব ফিস ফিস করে বলে, আরে এগুলো নাটক ছিল, তুমি কান্না করো না, কিছুই হয়নি আমার।
নীরবের এমন কথা শুনে কান্না থামিয়ে হা হয়ে যায় দীপান্বিতা। সাথে সাথে শোয়া থেকে উঠে বসে নীরব, জোরে জোরে বলে, মা বাবাকে নিয়ে ভিতরে আই বোন। সাথে সাথে হুয়া করে হেসে কেবিনের ভিতরে ঢোকে নীরা। সবাই আহমকের মতো তাকিয়ে আছে। নীরব শোয়া থেকে উঠে বসে। মিসেস নাজনীন বলেন, নীরব তো একদম সুস্থ। বিয়ে ভাঙার জন্য আমি আর ভাই মিলেই প্ল্যান করি। মিসেস নাজনীন কিছু বলতে যাবেন, তাকে আটকিয়ে মিস্টার রবিন বলেন, আহা বাদ দাও, বাচ্চারা তাদের সুখের জন্য করেছে এইসব। তাই বলে এভাবে মিথ্যা সাজিয়ে লোকজন এখন বলবে আমাদের ছেলের খুঁত আছে। তুমি চিন্তা করো না, 2 দিন পর যখন আমাদের নাতি নাতনির মুখ দেখবে তখন দূর হবে ওদের খুঁতো। শ্বশুরের মুখে এমন কথা শুনে দীপ ফোন বের করে টিপতে থাকে। দীপান্বিতা মাথা নিচু করে বসে আছে লজ্জাতে। নীরা ও নীরব মিটিমিটি হাসতে থাকে। ঠোঁট কাটা বাবার ঠোঁট কাটা সন্তান, জামাইকে তো দেখো। নীরা দীপকে খেপাতে বলে, আরে আম্মু, চিন্তা করার কিচ্ছু নেই। আমার ক্যাডা সাহেব দেখতে যেমন, আসলে সে মোটেও তেমন নয়। সে হলো আড়ালে অবডালে গভীরতর ঠোঁট কাটা। মিসেস নাজনীন সাথে সাথে মিস্টার রবিনকে নিয়ে চলে যায়। এরা বাবা মা মিলে মানুষের সামনে মান সম্মান ধরে রাখবে না। নীরার বাবা মা চলে যাওয়ার পর সবাই চুপচাপ থাকে। নীরা তাকায় দীপ ও দীপান্বিতা ও নীরবের দিকে। বিরক্ত হয়ে নীরা বলে, কি ব্যাপার ভাইয়া, আমার বর্তমান ননদ হবু ভাবিকে তো এনে দিলাম, এখন প্রপোজ কর। এগুলো কি নীরা? ভয় দেখানোর কোনো মানে ছিল? অবশ্যই ছিল। মানুষকে বেশি তেল মাখালে সে পিছলে সরে যায়। আমি অত অপেক্ষা করতে পারবো না। এমন কাজ করি ডিরেক্ট কাজে লেগে যাবে। কিন্তু এইগুলো হলো কিভাবে? কিভাবে আবার? নান্টুকে টাকা দিয়ে ভাইকে মার খাইয়েছি। চশমা ঠিক করে দীপ বলে, আবার নান্টু? এই বখাটাকে তো আমি এলাকা ছাড়া করব। আরে আরে, এবার আমি নান্টুর সাথে কথা বলিনি, ভাই বলেছিল ওর সাথে কথা। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় একজন ডাক্তার হয়ে কিভাবে তোমাদের সাথে যুক্ত হতে পারে? ডাক্তার হয়ে এটা একটা ক্রাইম ছিল। ঘোড়ার টিমের ক্রাইম। ক্রাইমের ক বুঝেন? আমার ভাই একজন নিউট্রিশন, তার হাতে এসব ডাক্তার তো থাকে। ফ্যামিলি ডাক্তার, আবার ভাইয়ের সাথেও ফ্রেন্ডলি, তাই আঙ্কেল রাজি হয়েছে অভিনয় করতে। এসব করার কোনো দরকার ছিল না নীরা। তোমার ভাই অন্য কাউকে বিয়ে করলে সুখে থাকবে। আমি তো সম্পর্ক ধরে রাখতে পারি না। আমার সম্পর্কগুলো নড়বড়ে। আমি স্ক্রুগুলো টাইট করে নিব। নীরব ফিসফিসিয়ে বলে। নীরবের কথা নীরা শুনে ফেলে, যার ফলে নীরাও হেসে দেয়। দীপ বিড়বিড় করে বলে, যেমন বাবা তার তেমন ছেলে, আর তার 3 কাঠি ওপরে আমার মেয়েও। রেগে গিয়ে দীপান্বিতা বলে, ইয়ার কি করছেন আপনি? কথা বলবো না আমি আপনার সাথে। থাকো তোমরা, গেলাম আমি। বলেই বের হয়ে যায় দীপান্বিতা। নীরব বলে, এবার কি হবে আমার বোন? মায়া বোন বিহানি তো রাগ করেছে। নীরা তাড়াহুড়ো দিয়ে বলে, আরে ভাই আমার, ভাবির পেছনে দৌড়াও, এখানে বসে থেকে লাভ নেই। সাথে সাথে নীরবও যায় দীপান্বিতার পিছনে। দীপ নীরার কাছে এসে বলে, চলো ওদের ব্যাপারটা একটু বুঝুক। কিছু সম্পর্কের গভীরতা বুঝতে খুনসুটির দরকার হয়। কি ব্যাপার ক্যাডার সাহেব, আপনিও দেখছি আমার মতো হয়ে যাচ্ছে। চন্দ্রা পাখির ছোঁয়া লেগেছে তাই। বলেই দীপনীরা একসাথে বের হয়। শীতের দিনেও বৃষ্টি হচ্ছে। দীপনীরা হসপিটাল থেকে বের হয়ে দেখে নীরব ও দীপান্বিতা একটি ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে আছে। নীরব বলে, ওহে মায়া বোন বিহারিনী, করে না আমার সাথে আড়ি। তোমার প্রেমেই তো চলছে আমার হৃদয়খানি। দীপান্বিতা তাও চুপ। এতদিনের অভিমান এত তাড়াতাড়ি কি শেষ হয়? কখনোই না। গার্লস ইগো বলেও তো কিছু আছে। নীরব আবার বলে, করেছিলাম আমি এক মিথ্যা অভিমান, যার কারণে বেড়েছে আমাদের দূরত্বের পরিমাণ। যদি থাকো তুমি এখন নিজের থেকে দূরে, সত্যি বলছে ঝাঁপ দিব আমি এখন এই শীতের বৃষ্টিতে। জোরে জোরে হেসে দেয় দীপান্বিতা। নীরব এই সন্ধ্যায় সোডিয়ামের আলোতে দেখতে থাকে তার মায়াবন বিহারিনীর হাসি। কতগুলো বছর পর প্রিয়তমার হাসি দেখছে। মুগ্ধ হয়ে চেয়ে থাকে নীরার দিকে। নীরা দীপকে বলে, সন্ধ্যা তো হয়ে গেছে, চলুন আমরা শীতের এই বৃষ্টি সন্ধ্যাতে চা উপভোগ করি। প্রস্তাব মন্দ না। 1 কাপ চায় আমি আর আমার চন্দ্রা পাখি, সাথে সাক্ষী থাকবে সন্ধ্যার আকাশে হাসি দেওয়া মিষ্টি চাঁদ। নীরা খুশি হয়ে নীরব ও দীপান্বিতাকে বলে, শোনো, তোমাদের মান অভিমান রাখো এক সাইডে, এখন চলো আমরা যাই শীতল হাওয়া পেলে আসি। শীতের বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগবে। আরে ক্যাডার সাহেব, এত বড় গাড়ি নিয়ে এসেছেন কেন? গাড়িতে করে আমরা চায়ের দোকানে যাব। এই শীতের রাতে ঝুম বৃষ্টির সাথে মালাই চা, উফ, আমি আর অপেক্ষা করতেই পারছি না। আচ্ছা চলো। বলেই সবাই চলে যায় চায়ের ছোট্ট দোকানে।
ঝিরঝির বৃষ্টি থেমে এখন কুয়াশার মেলা বসতে শুরু করেছে। আকাশে শুধু একটি চাঁদের দেখা মিলছে। বৃষ্টির কারণে আজ দেখা দিচ্ছে না তারাদের মেলা। দীপনীরা, নীরব, দীপান্বিতা আলাদা বেঞ্চে বসে আছে। দোকানদার 4টি মাছের ভাড়ে করে মালাই চা নিয়ে আসে। নীরব ও দীপান্বিতা অন্যদিকে ফেরা। দীপনীরা তাদের পিছনে বেঞ্চে বসে আছে। দীপ প্রথমে নিজের চায়ের ভার নিয়ে নীরার সাথে শেয়ার করে চা উপভোগ করে। এক চুমুক চা দীপ নেওয়ার পর সেই ভাতটা থেকে নীরা আরেক চুমুক নেয়। এভাবে একবার শেষ করার পর নীরার ভাইয়ের চা ঠিক একইভাবে উপভোগ করে দুজনে মিলে। দুজনের মুখের মিষ্টি চায়ের সাথে এক মিষ্টি হাসি বিরাজমান করছে। নীরব দীপান্বিতাকে কল দিচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে নীরার থেকে দীপান্বিতার নতুন নাম্বার নিয়েছে নীরব। প্রথম কল আসাতে রিসিভ করে দীপান্বিতা। সে যে নীরবের কণ্ঠ পেয়েছে আর রিসিভ করে না এই কল। অতঃপর নীরব ব্যালকনিতে আসে, গিটার নিয়ে গাইতে থাকে। মায়ের বোন বিহারিণী হরিণী। দীপান্বিতার ঘরের জানালা খুলে যায়। নীরব খুশি হয়। পুরনো ভালোবাসা, পুরনো স্মৃতি ধরে এখনও দীপান্বিতা ছাদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন করবে। কিন্তু নীরবের খুশিকে পানিতে ফেলে জানালার কাছে দেখা যায় অভ্রকে। অভ্র নীরবকে বলে, তুমি অনেক সুন্দর গান গাও মামু। নীরব ক্ষিপ্ত হয়ে মনে মনে বলে ওঠে। মামু? ছোট্ট অভ্র কোমরে হাত দিয়ে বলে, কিন্তু এত রাতে এত জোরে গান গাচ্ছ কেন? আশেপাশে কেউ ঘুমাতে পারবে না। এখন আমার ঘুমানোর সময়, সকালে গান শোনাবে। বলেই খট করে জানালা লাগিয়ে দেয় অভ্র। তোর মামু আমি হচ্ছি পুচকে। বিড়বিড় করে বলে নীরব। নীরা হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়। ঠিক তখনই দীপ নীরার হাতে একটি প্যাকেজ এগিয়ে দিয়ে বলে, এটা পড়ে আসো। নীরা প্যাকেটটি হাতে নিয়ে ভিতরে কি আছে দেখতে থাকে। প্যাকেটের ভিতরে একটি গাঢ় খয়েরি রঙের জর্জেট শাড়ি। শাড়িটি দেখে নীরা বলে, কি ব্যাপার ক্যাডার সাহেব, আজ হঠাৎ রাতের বেলায় শাড়ি পরতে বলছেন? চন্দ্রবিলাস করব। নীরা খুশি হয়ে ওয়াশরুমে গেল শাড়ি পরতে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় নীরা। নীরা বের হওয়ার সাথে সাথে দীপ তাকায় নীরার দিকে। চুকচুকে খয়েরি রঙের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, চুলগুলো ছেড়ে দেওয়া। নীরাকে দেখতে একদম দীপের মনের মতো লাগছে। নীরা আয়নার সামনে যেয়ে মেকআপ বক্সে হাত দিতে যাবে, অমনি দীপ বলে, খবরদার, কোনো আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করবে না। থেমে যায় নীরা। পিছনে ঘুরে নীরা বলে, এত কষ্ট করে শাড়ি পরেছি, একটু সাজবো না? অন্তত লিপস্টিক দেই ঠোঁটে। কোনো প্রকার লিপস্টিকের স্বাদ আমি নেব না, পরে ক্যান্সার দেখা দিতে পারে। তার থেকেও বরং আমি ন্যাচারাল ঠোঁটের স্বাদ গ্রহণ করতে চাই চন্দ্রা পাখি। লজ্জায় এদিক ওদিক চাওয়াচাই করে নীরা। বলে আছে, চলো চন্দ্রবিলাস করি আমরা। দীপ নীরাকে নিয়ে নিজেদের ছাদে যায়। ছাদ অনেক সুন্দর করে সাজানো। চারিদিকে হলুদ গোলাপের গাছ, নীরার পছন্দের ফুল গাছ দিয়ে ছাদ বাগান করেছে দীপ। পরীক্ষার এই কয়েকদিন নীরা ছাদে আসতে পারেনি, আজ প্রথম আসলো। এসেই মুগ্ধ হয়ে তাকালো সেদিকে। দীপ নীরার হাত ধরে নিজের কাছে টান দিয়ে কপালে কপাল মিলিয়ে বলে, আমার জীবনের একাংশ আমার চন্দ্রা পাখি, খুব খুব ভালোবাসি। নীরা চুপচাপ দীপের কপালে কপাল ঠেকিয়ে চোখ নিচের দিকে করে আছে। চশমা চোখের ভিতর থেকে দীপ তাকায় নীরার দিকে। চোখ প্রসারিত করে হেসে নীরার গায়ে টুস করে একটা চুমু দেয়। ক্ষেপে উঠছে নীরা। দীপ এর আগেও তাকে চুমু দিয়েছিল, কিন্তু আজকের চুমু যেন ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। আজ এই চাঁদকে সাক্ষী রেখে আমার চন্দ্রা পাখিকে দিলাম প্রেমের আবেদন। চন্দ্রা পাখি কি করেছে? আমার প্রেমকে গ্রহণ। দীপের আপেক্ষণ কণ্ঠ শুনে নীরা আস্তে আস্তে তাকায় দীপের দিকে। বলে, আপনার প্রেমেই সাড়া দিয়েছি তো আমি সেই অনেক আগে ক্যাডার সাহেব। আপনার ডায়েরির পাতায় লেখা আমার জন্য আপনার মনে লুকোচুরি প্রেম কাহিনী আমি অনেক আগেই পড়ে নিয়েছি। সেদিন থেকেই আমার মনেও তৈরি হয় আপনার জন্য লুকোচুরি প্রেম অনুভূতি। দুজনকে এই লুকোচুরি প্রেমের সমীকরণে আজ সম্পূর্ণ হবে আমাদের লুকোচুরি গল্প। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে দিল নীরা। তারপর কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে নীরবতা পালন করে দুজনে। দীপের কাঁধে মাথা দিয়ে নীরা তাকিয়ে আছে চাঁদের দিকে। কিছুক্ষণ চন্দ্রবিলাস করে দীপ ও নীরা ঘরে আসে। ঘরে এসে দরজা লাগিয়ে দীপ নীরাকে কোলে নেয়। নীরা তাকিয়ে আছে দীপের দিকে। বড্ড প্রেম প্রেম পাচ্ছে চন্দ্রা পাখি। আজ আমি আমার চন্দ্রা পাখিকে একদম নিচের করে পেতে চাই। প্লিজ বাঁচাও আমায়। নিচের ঠোঁটের সাথে উপরে ঠোঁট মিলিয়ে লজ্জা প্রকাশ করে নীরা। দীপ তাকায় সেদিকে। বলে, আজ এত লজ্জা কেন চন্দ্রা পাখি? 1 ডজন চুনোমুনো চাই না তোমার? দীপের মুখে মাথা গুজে বলে, হালকা হেসে দীপ নীরাকে বসিয়ে দেয় খাটের উপরে।
তারপর যখনই দীপ নীরার কাছে আসতে যাবে নীরা দূরে সরে যায়। দীপ বলে, এইভাবে নড়াচড়া করলে তো ক্রিকেট টিম আসতে পারবে না বউ। নীরা চোখ বন্ধ করে থাকে। তারপর দীপ নীরাকে নিজের কাছে টেনে আলিঙ্গন করে নেয়। সকালে নীরার ঘুম ভেঙে যায় দীপের আগে। সাথে সাথে ফ্রেশ হয়ে সকালের নাস্তা বানাতে যায় নীরা। দীপ এতক্ষণ ঘুমের অভিনয় করতে থেকে কিন্তু ইচ্ছা করেই নীরাকে কিছু বুঝতে দেয়নি। দীপ এতক্ষণ ঘুমের অভিনয় করেছে কিন্তু ইচ্ছা করেই নীরাকে কিছু বুঝতে দেয়নি। নীরা নাস্তা বানাতে থাকে। ঠিক তখন রান্নাঘরে সবাই হাজির হন। একে একে মিসেস শিউলি, মিসেস সাবিনা ও দীপান্বিতা এসে নীরাকে সাহায্য করতে থাকে। নীরা মিসেস সাবিনাকে বলে, রুটি ঠিকমতো হচ্ছে তো মামুনি? বলেই যখন নীরা তাকায় মিসেস সাবিনার দিকে, মিসেস সাবিনা হা হয়ে তাকায় নীরার দিকে। নীরার ঠোঁট ফুলে লাল। মিসেস সাবিনা সেদিকে পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ, সব ঠিকঠাক হয়েছে। মিসেস শিওলি নীরার ঠোঁট দেখে ইচ্ছা করে নীরা কাছে আসেন। এসে নীরার গলা থেকে চুল সরিয়ে বলেন, দেখি তো নাটবো, তোমার এদিক ওদিক কিছু আছে কিনা। নীরার খেয়ালই নেই রাতের কথা, তাই সে বলে, কি থাকবে দাদি? আমার নাতির ভালোবাসা। বলেই দেখতে পান গলার কোনায় জমাট বাঁধা রক্তের দলা। হালকা হেসে মিসেস শিওলি বলেন, বুঝছো গো নাটবো, খুব তাড়াতাড়ি নাতির ঘরে পুঁতি আইব। সাথে সাথে নীরা দৌড় দিয়ে ঘরে যায়। মিসেস শিওলি হেসে দেন। সকালে শুধু গোসল করে চুল শুকিয়ে মাথায় ওড়না দিয়ে গিয়েছিল রান্নাঘরে। এখন আয়নার সামনে এসে নিজেকে দেখে নিজেই অবাক। চিল্লিয়ে বলে ওঠে, আমার ঠোঁট! দীপ ওয়াশরুম থেকে বের হয়ে বলে ওঠে, চিল্লাও কেন? লোকে জেনে যাবে তো। ও, আমি চিল্লালে লোকে জেনে যাবে। আর আপনি যে এত বড় একটা চিহ্ন রেখে দিয়েছেন, তাতে কি হবে? লোকে বলবে প্রফেসর আদনান কবির দ্বীপ তার বউকে খুব ভালোবাসে, তাই চিহ্ন দিয়েছে। শুনুন, বাজে কথা বলবেন না। আজ কে আর গায়ে হলুদ, এই ঠোঁটে কি লিপস্টিক দেওয়া যায়? আমি কিভাবে থাকবো? মাস্ক পরে থেকো, অ্যাকচুয়ালি ভালোই হবে। আমার চন্দ্রা পাখির ঠোঁট আমি ছাড়া কেউ দেখবে না। আমি কিন্তু রেগে যাচ্ছি। হো করে হেসে দেয় দীপ। ইচ্ছি মলম দিয়ে বলে, একটা মাখো ঠোঁটে বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। নীরা মলম মেখে বলে, বিকেলের আগে আমি ঘর থেকে বের হচ্ছে না। ইস, মানুষ কি ভাবছে! ছি ছি ছি! মানুষ যখন 1 ডজন বাবু দেখবে তখনই আমাদের উপর অস্কার ছুঁড়ে মারবে। এটাই তো সামান্য একটা লাগামহীন প্রফেসর। যা বাবা, বউয়ের কাছে কি না শুনতে হয় লাগামহীন। বলি, আমি কি পাশের বাড়ির টুনিকে বলবো এইসব কথা? আপনি বলেই দেখেন না, ওই টুনির মাথায় চুল একটাও আস্ত থাকবে না। হিংসুটে চন্দ্রা পাখি? আমার জামাইয়ের জন্য আমি হিংসুটি হব? আপনার সমস্যা? একদম না। বলছি, সারাদিনে যখন বাইরে বের হবেই না, তাহলে এখন আবার প্রেম করা যাক। ওয়ান মোর। মাথা খারাপ আপনার? ক্ষুধা লেগেছে আমার খুব। তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবার আনে। বলতে না বলতেই দীপান্বিতা দরজায় টোকা দিয়ে বলে, আসবো লিটিল ভাবি? হ্যাঁ, আসো। মা বলেছে তোমাদের খাবার দিতে, আর কোনো সমস্যা হলে অবশ্যই মাকে বলবে, ঠিক আছে? আচ্ছা। আমি এখন লাইভে যাচ্ছি। দাদিন তোমাদের বাসায় গেছে। বিকেলের আগে কেয়াকে গোসল করানো হবে। তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আচ্ছা। কথাটা বলেই চলে গেল দীপান্বিতা। দীপ আর নীরা একসাথে সকালের খাবার খাচ্ছে। দীপ এখন কলেজে যাবে। নীরা দীপকে বলে, শুনুন ক্যাডার সাহেব, আমার জন্য একটু এই কাজটা নিয়ে আসবেন। সেই কাজটা আমার এলোমেলো খোপায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠিক আছে। বলেই চলে যায় দীপ। নীরা দীপের বুক সেলফের দিকে যায়। ঠিক সেই সময় দীপ আবারও এসে নীরাকে ঘুরিয়ে নীরার কপালে একটি চুমু দিয়ে আবার চলে যায়। নীরা হাসতে থাকে। তারপর আবারও মনোযোগ দেয় দীপের বুক সেলফের দিকে। একটি বই নিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিতে থাকে নীরা। দীপান্বিতা লাইভ করছে। অনেকে অনেক ধরনের কমেন্ট করছে। এগুলো দীপান্বিতা পড়ে পড়ে উত্তর দেয়। হঠাৎ একটি কমেন্ট পড়তে যেয়ে দীপান্বিতা থেমে যায়। সেখানে লেখা, ওহে মায়াবন বিহারিণী, রাগ করে থেকো না তুমি। দীপান্বিতা কমেন্টস ইগনোর করে আরেকটি কমেন্ট পড়ে উত্তর দেয়। তারপরে আবারও নীরবের কমেন্ট আসে, একবার বিয়ে করো আমাকে, এই শাড়ি সবগুলো আমি কিনবো। কোনো লাইভ করতে দিব না তোমাকে। আমার বউ বিয়ের পর লাইভে যাবে না। এরকম আরও কিছু কমেন্ট আসে। কিছু কিছু পাবলিক নীরবের কমেন্টে হাহা দেয়, তো কিছু কিছু কেয়ার দেয়। দীপান্বিতা কমেন্টগুলো মনে মনে পড়ে উত্তর না দিয়ে অন্যান্য কমেন্টের উত্তর দেয়। দুপুর হয়ে এসেছে। এখন কেয়াকে গোসল করানো হবে। কেয়া ও রিকের গায়ে হলুদ থেকে বৌভাত সকল অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে হবে। রিকের বাবা এসেছেন। আজ 2 দিন হয়েছে। ছেলের বিয়ে
দিয়ে কয়েকদিন থেকে আবার চলে যাবেন। রিককে বাংলাদেশের ব্যবসা সম্পর্কে বুঝিয়ে দিবেন তিনি। নীরা বসে আছে দীপের জন্য। দীপান্বিতা মাত্র লাইভ শেষ করলো। নিজের শাড়িগুলো থেকে নীরাকে একটি শাড়ি দিয়ে নিজের জন্য একটি শাড়ি রাখলো। কলাপাতা পাড়ের হলুদ শাড়ি দীপান্বিতার কাছে অ্যাভেলেবেল, তাই আর আলাদা করে কেনা লাগেনি। দীপ চলে এসেছে। আজকে হাফ টাইম ক্লাস করিয়েছে। দীপের হাতে একটি ছোট্ট প্যাকেট। নীরা প্যাকেটটি দেখে হেসে বলে, আমার জন্য গাজর এনেছেন ক্যাডার সাহেব? ইয়া, প্লিজ ক্লোজ ইওর আইস। আচ্ছা। বলেই চোখ বন্ধ করে নীরা। তারপর অনুভব করে দীপ তার মাথায় হাত রেখেছে। সমস্ত চুলগুলো একসাথে করে বেঁধে দিচ্ছে দীপ। অতঃপর নীরা অনুভব করে তার মাথার উপর পাতলা কোনো কিছু দেওয়া। গাজরের জায়গায় অন্য কিছু অনুভব করে চোখ মেলে তাকানো নীরা। দেখতে পেল হলুদ ও সোনালি রঙের মিশ্রণে একটি সুন্দর হিজাব। হিজাব দিকে কপাল কুঁচকে নীরা বলে, আমার গাজর কোথায়? গাজরাত থেকে দামি উপহার দিয়েছি। আমার বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখবে না, তাই এই হিজাব পরেই অনুষ্ঠানে যাবে। আমি খেলবো না। ডু ইউ হ্যাভ দ্য মুড অফ দ্য গেম নাও? আরে খালি বাজে কথা। দুষ্টু প্রফেসর আমার। আমি চেয়েছি গাজরা আর আপনি এনে দিলেন হিজাব। আজকে কি সুন্দর সবাই নিজেকে ফুল দিয়ে সাজাবে, আর আমি কিনা দূর। বলেই শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় নীরা। এদিকে নীরব এত চেষ্টা করেও পারছে না দীপান্বিতার অভিমান ভাঙাতে। তাই অসহায় হয়ে বসে আছে ব্যালকনিতে। অপ্র তাদের ব্যালকনি দিয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরবকে বলে, কি করছো মামু? তোমার মায়ের অভিমান ভাঙতে চাইছি পুচকু। অপ্র বড়দের মতো ভাব করে বলে, আমার আম্মু অভিমান করছে কেন? আমি ভালোবাসিনি তাই। তাহলে তো তুমি পচা। আমি তো এখন ভালোবাসতে চাই তোমার আম্মুকে। ও, তাহলে তুমি ভালো। কি করা যায় বলো তো? কিছুক্ষণ ভাবুক ছেলেদের মতো ভঙ্গি করে অপ্র বলে, কাল রাতের মতো গান শোনাও আমাকে। আপাতত মাথায় বুদ্ধি আসছে না। নীরব কিছু বলতে যাবে তার আগে দীপান্বিতা এসে দাঁড়ায় অপ্রের পাশে। অপ্রকে উদ্দেশ্য করে দীপান্বিতা বলে, এখানে কি করো বাবাই, ভেতরে আসো। বলেই ঘরে ঢোকে দীপান্বিতা। নীরব গলা উঁচিয়ে গান গায়, আরে ও আমার রানী, তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাই না আর। অপ্র পিছনে ফিরে বলে, ওয়াও মামু, অনেক সুন্দর গান গাও তুমি। বলেই হাততালি দেয় অপ্র। নীরব বারবার মামু ডাক শুনে আর আহত হয়। তারপরে চুপ করে আছে। বিড়বিড় করে বলে, আগে তোর মাকে বসে আনি, তারপরে এই মামা ডাক বাদ দিয়ে ডাকবি বাপ। নীরা শাড়ি পরে বের হতেই নীরবের এই গান শুনতে পেল। দীপ খাটে বসেছিল। এমন উল্টাপাল্টা কথা দিয়ে গান শুনে নীরার দিকে ফিরে বলে, তোমরা ভাই বোন দুইটা কি মেন্টাল অ্যাসাইন থেকে ডেলিভারি হয়েছিলে? আলতু ফালতু কথা বলবেন না আমাদের নিয়ে। আমরা এরকম বলেই তো আজ আপনাদের ভাই বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এক বোন নিজের গায়ে হলুদের দিন মঞ্চ কাঁপিয়ে দেয়, আর তার ভাই প্রতিবেশীর গায়ে হলুদের দিন এলাকা কাঁপিয়ে দেয়। আমার ভাই আপনার বোনের প্রেমে পড়ে দেবদাস হয়েছে। আপনি কি করছেন ভাই হয়ে? একবারও বোনকে বুঝিয়েছেন? আমি তুলতে তুলতে দীপ বলে ওঠে, ওসব কুটনি বুদ্ধি তোমার মাথায় চলে, আমার মাথায় এসব নেই। ভেঙচি কেটে নীরা নিজেকে সাজাতে থাকে। কিয়াকে কমিউনিটি সেন্টারে নেওয়া আগে তাদেরকে যেতে হবে। কমিউনিটি সেন্টারে যেই গোসলের পর্ব চলবে। নীরা হিজাব বাঁধছে আর দীপ কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসে আয়নায় নিজের চুল সেট করছে। নীরা আর চোখে তাকিয়ে দেখতে থাকে। হিজাব বেঁধে বলে, এটা কি হলো? কোনটা কি হলো? আপনি কেন চুল সেট করছেন? তাহলে কি করব? না, আপনি হ্যান্ডসাম দেখতে হলে তো আমার জীবন তেজপাতা। বলেই দীপের চুলগুলো এলোমেলো করে দেয় নীরা। স্মিত হেসে দীপ নীরাকে বলে, ক্লোজ ইওর আইস। কেন? ডোন্ট টক, অনলি ক্লোজ ইওর আইস প্লিজ। আচ্ছা। বলেই চোখ বন্ধ করে নেয় নীরা। দীপ নীরার হিজাব দেওয়া মাথায় সুন্দর করে ক্লিপ দিয়ে বেলি ফুলের গাছটা সেট করে দেয়। কপালের উপর থেকে রাউন্ড করে মাথার পিছনে গাজরের দুই প্রান্ত একসাথে করে বেলি ফুলের চিকন গাছটা সেট করে দেয় দীপ। বলে, নাও ওপেন ইওর আইস। নীরা চোখ খুলে নিজেকে আয়নায় দেখে। হিজাবের উপর দিয়ে দীপের দেওয়া এই কাজটা খুব সুন্দর মানিয়েছে। নীরা খুশি হয়ে দীপকে জড়িয়ে ধরে বলে, আমার ক্যাডার সাহেব আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিবে ভাবতেই পারিনি। আর ইউ হ্যাপি? খুব খুব খুব। ওকে, নাও লেটস গো। মুখে কিছু লাগাবো না? একদম না, তুমি এমনিতেই সুন্দর আছো, এইসব কিছু লাগাতে হবে না। বিশেষ করে লিপস্টিক তো না। কার নজর লাগবে আমার বউয়ের উপর, তখন হবে আরেক ঝামেলা। নীরা হেসে ফেলে দীপের কথায় আর বলে, জেলাস ক্যাডার সাহেব।
নীরার হাত ধরে নিজের কাছে এনে বলে, বউ তো আমার শখের নারী, তার উপরে তো জেলাস হব আমি। বলেই দুইজন একসাথে হেসে দেয়। তারপর ড্রয়িং রুমে এসে দেখে দীপান্বিতা ও অব্র রেডি হয়ে এসেছে। মিসেস সাবিনা, মিসেস শিউলি ও মিসেস নাজনীন কমিউনিটি সেন্টারে আছেন। রিকের মা বাবার সাথে বড়রা মিলে কিছু নিয়ম কানুনের কাজ করেছে। এছাড়া সমস্ত কাজ ক্যাটারিং এর লোক করছে। নীরা ও দীপকে একসাথে দেখে নতুন সাজের সাথে দীপান্বিতা ওদের কিছু ছবি তুলে নিল। এর ভিতর কলাপাতা রঙের পাঞ্জাবি পরে এসেছে নীরব। আজকের গায়ে হলুদে ছেলেদের পাঞ্জাবি কলাপাতা রঙের হবে, মেয়েরা কলাপাতা পাড়ের হলুদ শাড়ি। সবাই মিলে একসাথে রওনা দেয় কমিউনিটি সেন্টারে। কেয়াকে নিয়ে এসেছে কেয়ার বাবা মা। চশমা চোখে সুতির হলুদ শাড়ি পরে আছে কেয়া। গোসলের জন্য তাকে আপাতত নর্মাল শাড়ি পরানো হয়েছে, সাথে করে গায়ে একটি গামছা জড়িয়ে দেওয়া আর কানের গোড়ায় 2টি লাল গোলাপ দেওয়া আছে। বিয়ের কোণের ভাব চলে এসেছে কেয়ার মুখশ্রীতে। রিককে নিয়ে এসেছে নীরব ও দীপ। রিক ও কেয়াকে কমিউনিটি সেন্টারের সামনে ফাঁকা জায়গায় রোদে পাশাপাশি দাঁড় করিয়ে মাঝখান থেকে বড় এক মোচা কাপড়ের পর্দা দেওয়া হয়েছে। কেয়ার গোসলের দিকে ছেলেরা আসবে না, আর রিকের গোসলের দিকে মেয়েরা যাবে না। গোসলের আগে সবাই মিলে হালকা হলুদ ছোঁয়ালো একে অপরকে। ছেলেরা ছেলেদের মতো করে আর মেয়েরা মেয়েদের মতো করে আনন্দ করছে। অবশেষে রিক ও কেয়ার হলুদের গোসল সম্পূর্ণ করা হলো। শীতে কাঁপতে থাকে রিক ও কেয়া। নীরা কেয়াকে বলে, আরে দোস্ত, এত কাঁপছিস কেন? বিয়েতে গোসল করলে তো আর জ্বর আসে না। সবাই মিলে হাসতে থাকে। নীরার বিয়ের সময় কেয়া কথায় কথায় বলতো, দোস্ত একটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না। এগুলো মনে পড়ে গেল নীরা ও কেয়ার। রিভেঞ্জ নিচ্ছিস? সেই তো বরের সাথে খুশি খুশি সংসার করছিস, আর আমার বিয়েতে শীতে কাঁপাকাঁপি করাচ্ছিস। পর্দার ওপাশ থেকে রিক বলে, ডোন্ট ওয়ারি চশমিশ, তোমার সাদা বিলাই ও এই শীতে তোমার মতো ভিজে একাকার। আমরা একসাথে একই দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি। কেয়া রিকের কথা শুনে খুশি হয়। নীরা ও দীপান্বিতা মিলে কেয়াকে নিয়ে যায় কাপড় পাল্টাতে। এখন কেয়াকে হলুদের সাজে সাজানো হবে। কেয়াকে একটি রুমে বসিয়ে রাখার পরই অব্র এসে নীরাকে ডাক দেয়, বলে, আম্মু ডাকছে তোমাকে। নীরা চলে যায় সেখানে। দীপ উঁচু দিকে ফিরে আছে। নীরা এসে বলে, আমাকে ডেকেছিলেন ক্যাডার সাহেব? দীপ নীরার দিকে ঘুরে তাকিয়ে নীরার কাছে আসে। তারপর নীরার হাত ধরে টেনে নিয়ে যায় নির্জন পরিবেশে। কোনো কিছু না বলেই নীরার গালে আলতো করে হলুদ মেখে দেয়। তারপর নীরার গাল থেকে নিজের গালেও মেখে নেয় হলুদ। নীরা তাকিয়ে থাকে দীপের চশমা দেওয়া চোখের দিকে। নীরার নাকের সাথে দীপ আলতোভাবে নিজের নাক ছুঁয়ে বলে, আমাদের বিয়ের সময় ইচ্ছে ছিল তোমাকে এইভাবে হলুদ ছোঁয়ানোর, কিন্তু তখন তুমি ছিলে আমার জন্য নিষিদ্ধ। কবুল বলার আগে তো ভালোবাসার মুহূর্ত গড়ে তুলতে চাইনি। আমার পুরুষ মনকে আমি কবর দিয়ে রেখেছিলাম অনেক কষ্টে। আজ তার পুনর্জন্ম নিচ্ছে চন্দ্রা পাখি। নীরা দীপকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনার সমস্ত চিন্তা ভাবনাকে, ভালোবাসি আপনার এই ছোট্ট ছোট্ট মুহূর্তকে, ভালোবাসি আপনার সুপ্ত অনুভূতিকে, আমি ভালোবাসি আমার এই আস্ত ক্যাডার সাহেবকে। কেয়াকে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। কেয়াকে কলাপাতা রঙের সাথে হলুদের মিশ্রণ একটি শাড়ি পরানো হয়েছে। মাথায়, গলায় ও হাতে ফ্রেশ ফুলের গহনা বানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে নীরা ও দীপান্বিতাকে ফুলের চুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এখন কেয়ার এক পাশে নীরা আর এক পাশে দীপান্বিতা বসে আছে। একটু পর কেয়ার হাতে মেহেদি দেওয়া হবে। আপাতত সবাই এসে এসে কেয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মেহেদি দেওয়ার জন্য দুজন মেয়ে এসেছে পার্লার থেকে। কেয়ার হাতে তারা মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদি দেওয়ার পর পার্লারের মেয়েটি বলে, বরের নাম কি দিব? নীরা বলে ওঠে, সাদা বিলাই। সবাই হেসে দেয় একসাথে। কেয়া চশমার ভিতর থেকে নীরাকে চোখ গরম দিয়ে থাকে। রিককে আনা হয়েছে হলুদের নতুন পাঞ্জাবি পরিধান করিয়ে। নীরব ও দীপ মিলে রিককে কেয়ার পাশে এসে বসিয়ে দেয়। একে একে এবার সব মেয়েদের হাতে মেহেদি দেওয়া হবে। নীরা ও দীপান্বিতা হাতে মেহেদি দিতে বসে। নীরা হাত পেতে সবার পরপরই দীপ এসে নীরার সামনে বসে বলে, আজকে আমি দিয়ে দিব তোমার হাতে মেহেন্দি। সবাই তাকিয়ে আছে দীপের দিকে। কেয়া নিজের বিয়ের জন্য এক্সাইটেড থাকলেও লজ্জায় মুখ নিচু রাখত। কিন্তু দীপের মতো মোডি স্যার যাকে কিনা সবাই ভয় পায়, সে তার বউয়ের কাছে এতটা রোমান্টিক। এগুলো যেন কেয়াকে অবাক করে দেয়। মনে মনে বলে, স্যার হলে কি হয়েছে, আমার বান্ধবীর রোমান্টিক এক পর পেয়েছে। মিসেস নাজনীন মেয়েকে তার মতো সুখী দেখে খুব খুশি হন। তিনি তো জানতেন
দীপ তার মেয়েকে এভাবেই সুখে রাখবে। মিস্টার রবিন এসে মিসেস নাজনীনের পাশে দাঁড়িয়ে বলেন, কি দেখছো এভাবে? তোমার সন্তানেরা সুখে আছে। আমার মেয়ের এই সুখ নিজ চোখে দেখব বলেই তো মেয়েকে সফল হওয়ার আগে বিয়ে দিয়ে দিয়েছিলাম। আমার আর আফসোস নেই, আমার মেয়েকে তার মতো করে আগলে রাখার মানুষ যে পেয়ে গেছি। এভাবে সুখে থাকলে আমাদের মেয়ের আর কিছুই লাগবে না। তার মানে নীরার পড়াশোনা বন্ধ করে সংসার করতে দেয়া যাবে? কি বলো? মিসেস নাজনীন বিরক্তিকর চোখে তাকালেন মিস্টার রবিনের দিকে, বলেন, এই তোমার মাথায় ছাইপাশ কথাবার্তা আসে বলেই আমার মেয়ে পড়াশোনায় মন দেয় না। হাসতে থাকেন মিস্টার রবিন, তারপর বলেন, আমার মেয়েকে আমি যেমন মাথায় উঠিয়েছি, তার চেয়েও দ্বিগুণ তাকে মাথায় উঠিয়ে রেখেছে তার স্বামী। দেখো না, বউ তুই এক রাত থাকতে পারলো না, কেমন হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল, আজ আবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তোমারই তো জামাই, তোমার মতোই হয়েছে। যাক, জামাই আমার শ্বশুরের ছোঁয়া পেয়েছে, বউকে ভালোবাসে খুব। মিস্টার রবিন ও মিসেস নাজনীনের কথা শুনতে পায় মিসেস সাবিনা ও মিস্টার সমুদ্র। মিসেস সাবিনা বলেন, দেখেছো বেআইনদের কত প্রেম তাদের ভিতর, কিন্তু তুমি এক পাঁচেরও কখনো ভালোবেসে কোথাও ঘুরতেও নিয়ে যাওনি আজ অবধি। শুরু হয়ে গেছে তোমার। হ্যাঁ, শুরু তো খালি আমিই করি, কোনোদিন শেষ করতে পারোনি। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে যান মিসেস সাবিনা। মিস্টার সমুদ্র বিড়বিড় করে বলেন, আরে বুড়ি হয়েও ভীমরতি। বউকে ভালোবাসা সুন্নত বিআই সাহেব। কাছে এসে বলেন মিস্টার রবিন। হালকা হেসে গল্প করতে থাকেন মিস্টার রবিন ও মিস্টার সমুদ্র। মিসেস নাজনীন গেছেন মিসেস সাবিনার সাথে গল্প করতে। দীপ নীরার হাতে মেহেদি দিচ্ছে, নীরা চুপচাপ দেখতে থাকে। মেহেদি দেওয়ার শেষে দীপ বলে, কেমন হয়েছে? এর থেকে তো জিলাপির প্যাচ করা সহজ। কোথায় ফুল কোথায় ডাল কিছুই বুঝতে পারছি না, তারপরও সুন্দর হয়েছে। অভ্র নীরার কাছে এসে নীরার হাত দেখে দীপকে বলেন, এটা কি মামু? এর থেকে ভালো আমি ভূতের বাড়ি আঁকতে পারি। সবাই হেসে দেয় অভ্রর কথায়। নীরব এসে দাঁড়ায় অভ্রের কাছে, বলে, সবাই ছবি তুলছে বাবাই, চলো আমরাও ছবি তুলি। অভ্র রাজি হয়ে যায়, চলে যায় নীরবের সাথে। অভ্র নিজেও ছোট কলাপাতা রঙের পাঞ্জাবি পরেছে। নীরবের কোলে অভ্রকে ছবি তুলতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দীপান্বিতা। খুব সুন্দর লাগছে দুজনকে, যেন মনে হচ্ছে বাবা ছেলে। তামান্না দেখতে ফর্সা ও সুন্দরী ছিল। ওর স্বামী কেমন ছিল এটা জানে না দীপান্বিতা। কিভাবে জানবে? সময়ই তো পায়নি ওদের ব্যাপারে জানার। ভেবেছিল অভ্র হওয়ার পর কেস করবে, কিন্তু তার আগেই মারা গেল তামান্না। অভ্রর জন্মের সময় ওর মুখটি লাল চামচের মতো হয়েছিল, অতিরিক্ত ফর্সা মুখে রক্ত জমাট বাঁধা ছিল। সেই অভ্র আজ দীপান্বিতার ভালোবাসার মানুষের কোলে আদর নিচ্ছে। দীপান্বিতার চোখ দিয়ে নিচ থেকেই সুখের পানি চলে আসে। মিসেস নাজনীন তাকায় দীপান্বিতার দিকে, দেখতে পান দীপান্বিতা মায়াভরা চোখে তাকিয়ে আছে অভ্র ও নীরবের দিকে। সাথে সাথে মিসেস নাজনীন কথা বলেন মিসেস সাবিনার সাথে, বলেন, আচ্ছা আপা, আমার ছেলেকে আপনার কাছে কেমন লাগে? ছেলে তো আপনার মাশাআল্লাহ শিক্ষিত, ভদ্র, আবার এখন তো একজন নিউট্রিশন। কেন বলুন তো? আমি ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু আমার মনে হয়েছে আমাদের কাছেই তো আছে যোগ্য পাত্রী। এছাড়া আমাদের মধ্যে এখন আত্মীয়তার সম্পর্ক এসেই গেছে, এটাকে আরও মজবুত করতে চেয়েছিলাম আর কি। মিসেস সাবিনা বুঝতে পারলেন মিসেস নাজনীনের কথা, তাই বলেন, আপনার মেয়েকে আমি নিয়ে নিয়েছি বলে আমার মেয়েটিকেও কি আপনি নিতে চান আপা? যদি বলি হ্যাঁ, তাই। আমার আপত্তি নেই, বাসায় সবাই একসাথে কথা বলে দেখি এ ব্যাপারে। সবাই মিলে না হয় একসাথে মিটিং করে আপনাকে জানাবো আপা। আচ্ছা, সমস্যা নেই, সময় নিয়ে সবাই ভেবে আপনাদের সিদ্ধান্ত জানাবেন আপা। আমরা অপেক্ষা করব আপনাদের সিদ্ধান্তের জন্য। ছবি তোলার মাঝে নীরব অভ্রের কানে কানে বলে, তোমার আম্মুকে বলো আমাদের সাথে ছবি তুলতে, আমরা তিনজন মিলে একটা ফ্যামিলি হয়ে যাব। তুমি খুশি হবে না তাতে? কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে অভ্র বলে, হ্যাপি ফ্যামিলি। নীরব স্মিত হেসে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। অভ্র নীরবের গালে চুমু দিয়ে দৌড়ে যায় দীপান্বিতার কাছে। দীপান্বিতাকে বলে, আম্মু আসো ছবি তুলি। তুমি তুলো বাবাই, আমি পরে তুলবো। না আম্মু, আমি হ্যাপি ফ্যামিলি হয়ে ছবি তুলবো, তুমি আসো। বলেই দীপান্বিতাকে টেনে নিয়ে যায় নীরবের পাশে।
অতঃপর অব্র হাত উঁচু করে নীরবকে দেখায়, বোঝাতে চায় সে নীরবের কোলে উঠবে। নীরব মৃদু হেসে অব্রকে কোলে নিয়ে দীপান্বিতার সাথে ছবি তোলে। মিসেস নাজনীন খুশি হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। মিস্টার রবিন বলেন, ছেলের সুখটাও ছেলে খুঁজে নিয়েছে। আমি আপার সাথে কথা বলেছি, উনি বললেন মিটিং করবেন, দেখা যাক কি হয়। মিসেস সাবিনা এসে মিস্টার সমুদ্র ও মিসেস শিওলের কাছে বলেন, দীপান্বিতার সাথে নীরবকে বেশ মানিয়েছে, কি বলো তোমরা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে ওদের, ঠিক যেন হ্যাপি ফ্যামিলি। কিন্তু নীরবের বাসা থেকে কি মানবে? আপা নিজেই প্রস্তাব দিয়েছেন আমার কাছে। তাহলে আর অপেক্ষা কিসের বৌমা? হ্যাঁ বইলা দাও, নাতি তো আমাদের কাছেই থাকবে। এছাড়া অব্রকে তো আমরা বোর্ডিংয়ে দিয়ে দিব, সমস্যা তো কিছু নেই। দীপান্বিতার সাথে তো কথা বলতে হবে। আচ্ছা, বাড়ি গিয়ে কথা বলে দেখি। দীপনীরা চলে যায় কাপল পিক তুলতে। তারপর কিয়া ও রিক ছবি তুলতে থাকে। সবাই একসাথে অনেকগুলো ছবি তুলে নেয়। কিয়া ও রিকের পরিবারের সাথে দূরের কিছু আত্মীয় আজ সেন্টারেই থাকবে। এই বড় সেন্টার তারা 2 দিনের জন্য ভাড়া নিয়েছে। রাতে অনুষ্ঠান করে বউকে বাসায় নেওয়ার ঝামেলা, আর গুরুজনদের তো একটি কথা আছেই। কারো কারো মতে রাতের বেলা বিয়ের আগের দিন মেয়েদের বাইরে থাকতে নেই, নজর লাগে এতে। তাই আর কেউ রিস্ক নেয়নি। যদিও কেউ বিশ্বাস করেন এসব কথা, কিন্তু মুরব্বীদের সম্মানের খাতির এই ব্যবস্থা। রাত গভীর হয়েছে, অনুষ্ঠান শেষ। তাই দীপ নীরাকে বলে, চলো বাসায় যেতে হবে, কাল আবার বিয়ের কাজ আছে। জুম্মা শেষ হওয়ার সাথে সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। কিয়া যেহেতু এখানে থাকবে তাই নীরাও বলে, আজকে আমিও কিয়ার সাথে থাকবো। বান্ধবীর বিয়েতে বান্ধবীর সাথে থাকি। না, কাল এসে সারাদিন আনন্দ করব, এখন চলো। নীরা লাফাতে শুরু করে বাচ্চাদের মতো, লাফায় আর বলে, না, আমি আজ এখানেই থাকবো। এর পাগলামি শুরু হয়ে গেছে বাবা, তোমরা আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। মিস্টার সমুদ্রকে বলেই দীপ নীরাকে কোলে করে উঠিয়ে নিয়ে যায়। নীরা চিল্লাতে চিল্লাতে বলে, মেরে দোস্তি কে দুশ্মন, ছোড় তো মুঝে। কি আর কি বলবে, সবাই জানে নীরা হাফ মেন্টাল আর দীপ বউয়ের জন্য মেন্টাল। কিয়া মিটমিটি হেসে রিকের দিকে তাকায়। রিক সাথে সাথে দীপ ও নীরাকে ইশারা করে কিয়াকে চোখ টিপ দেয়। দীপ নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নীরা চোখ ছোট ছোট করে বলে, আপনি বিয়ে পাগল হয়েছেন ক্যাডার সাহেব, এটা কি আপনি জানেন? আমার বউয়ের জন্য আমি পাগল হব না তো কি বখাটে নান্টু হবে? সিরিয়াস? অনলি জেলাস, ভেরি মাচ জেলাস। নাও হ্যাপি, লেটস গো। একটু থামলে কি হতো, কাল বান্ধবীর বিয়ে হয়ে যাবে। আমার চুনোমনো আনতে মিস হয়ে যাবে। লুচু ক্যাডার সাহেব। বউকে ভালোবাসাকে লুচো বলে না চন্দ্রপাখি, বউকে ভালোবাসাকে আসল পুরুষত্ব বলে। হয়েছে, এবার জানেন আমার ঘুম আসছে। দীপ গাড়ি চালানো শুরু করে। নীরা দীপের কাঁধে মাথা রেখে বসে আছে। নীরব বাইক আনিয়েছে কল করে, বাইকে করে যাবে। তাই অগ্র আবদার করে নীরবের সাথে বাইকে যাবে, তাই জেদ ধরে। মিসেস শিউল ইচ্ছা করে বললেন, পোলাটা আবদার করেছে, মা হয়ে পূরণ করো। দীপান্বিতা তর্ক না করে রাজি হলো। চোখে মুখে ঘুম চলে এসেছে তার। নীরবের সামনে অব্র বসেছে, পিছনে দীপান্বিতা। কিছু তোর চেয়ে নীরব অব্রকে বলে, বাবাইয়ের বাইকে চড়তে কেমন লাগছে? খুব ভালো। কোনো একজনের এমন ভালো লাগতো, কি জানি এখন তার মন পাল্টেছে কি না। বলছি বাবাই, আর একটু বেশি ঘুরবে কি? তাহলে বাইকে এক রাউন্ড দিব তোমাকে নিয়ে। অব্র খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ দাও, আমি খুব মজা পাচ্ছি। নীরব অব্রকে কোলে নিয়ে বাইক চালাতে থাকে। অব্রর ছোট ছোট হাত ধরে নীরব বাইক ধরে আছে। অব্র ভাবছে সে নিজে বাইক চালাচ্ছে, এতেই যেন তার ভালো লাগা। দীপান্বিতা অব্রকে এত খুশি হতে দেখে বাধা দেয় না, চুপচাপ দেখতে থাকে ছেলের খুশি। শীতের রাতের ঘন কুয়াশায় বাইকে করে প্রণয় পুরুষের সাথে অনেক দিন পর সময় কাটাচ্ছে দীপান্বিতা। মুখে তার কোনো কথা নেই, শুধু প্রণয় পুরুষের প্রতি জমা আছে কিছু অভিমান। কেন সে এতগুলো বছর কথা বলেনি, কেন সে তার বিপদের কথাগুলো শুনতে চায়নি। এবার একটু সেও বুঝুক অভিমানের পাল্লা ভারী হলে কতটা যন্ত্রণা বসবাস করে মনের গহীনে। অব্র ঘুমিয়ে গেছে নীরবের কোলে। দীপান্বিতা নীরবের কাঁধে এক হাত দিয়ে রেখেছে। নীরবের দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু মন তার মায়াবন বিহারিণীর দিকে। অব্র ঘুমিয়ে আছে বুঝতে পেরে নীরব বাইক নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাইক থামাতেই দীপান্বিতার মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে, এই পথ যদি শেষ না হতো। তাহলে আমাদের পথযাত্রা আবার শুরু করা যাক। থতমত খেয়ে যায় দীপান্বিতা। স্মিত হেসে নীরব বলে, প্রিয় তোমার মনে আমার জন্য এখনো বাসা বেঁধে আছে, খুব সহজে বুঝতে পারে সে কি চায়। হ্যাঁ, খুব ভালো বুঝতে পারেন।
তাই তো আমার বিপদটা বুঝতে পারেননি। সব কিছু তো নতুন করে শুরু করা যায়। আপনি নতুন করে শুরু করেন, আমি চললাম। বলেই অভ্রকে কোলে নিয়ে চলে যায় দীপান্বিতা। নীরব বিড়বিড় করে বলে, মেয়ে সোজা কথা শুনবে না, বাঁকা পথ দেখতে হবে আমাকে। বলে বাসায় চলে যায় নীরব। নীরবদের আসার আগেই চলে আসে দীপ ও নীরা। দীপ গাড়ি থেকে নামার পর নীরা 2 হাত উঁচু করে বলে, কোলে করে যেমন গাড়িতে উঠিয়েছেন ঠিক কোলে করে এখন আমাকে গাড়ি থেকে নামিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাবেন। আমি এখন অলস বোধ করছি। দীপ নীরাকে কোলে নেয়, তারপর বলে, এভাবে বউ আবদার করলে কি আর না বলা যায়? দুজনে হেসে উপরে যেতে থাকে। দীপ নীরাকে কোলে নিয়ে নীরার দিকে তাকিয়ে হাঁটছে, আর নীরা দীপের চশমা দেওয়া চোখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে থাকে। ফ্ল্যাটের সামনে আসার পর দীপ বলে, আমার পকেটে দেখো চাবি আছে, দরজা খুলো তুমি। নীরা চাবি দিয়ে দীপের কোলে থেকেই দরজা খোলে। ঘরে এসে তাড়াতাড়ি করে হিজাব খুলতে যাবে, দীপ হাত ধরে বাধা দিয়ে বলে, আমি খুলে দিচ্ছি হিজাব। নীরা খুশি হয়ে বলে, ওকে ক্যাডার সাহেব। দীপ ধীরে ধীরে নীরার মাথায় থাকা গাজরা খুলে দেয়, তারপর হিজাব খুলতে থাকে। নীরা আয়নায় তাকিয়ে নিজের স্বামীর এই ভালোবাসাগুলো উপভোগ করতে থাকে। আয়না দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, এভাবেই আমাকে সব সময় ভালোবাসবেন তো ক্যাডার সাহেব? দীপ আয়নাতে নীরার দিকে তাকিয়ে থাকে, তারপর নীরাকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলে, সারা জীবন ভালোবেসে কাছে আগলে রাখবো বলেই তো আমার এই ইচড়ে পাকা চন্দ্রবাড়িতে বিয়ে করা। উল্টো চিন্তা তো আমার হচ্ছে। নীরা আয়নায় দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভ্রুকুচকে তাকিয়ে থাকে, বোঝাতে চাইছে দীপ কিসের জন্য চিন্তা করছে। দীপ বলে, এই যে আমাদের এজ ডিফারেন্ট, তুমি কি আমার বয়স বাড়লে এতটা ভালোবাসবে? আস্তে আস্তে যখন আমার চুল পাকতে শুরু করবে, এই ভালোবাসা কি স্থায়ী থাকবে? নীরা দীপের দিকে ঘুরে দীপকে পুরোপুরিভাবে আলিঙ্গন করে বলে, আমার হবু চুনুমনুদের বাবাকে আমি কখনো ছেড়ে যাব না। মৃত্যু ছাড়া আমি কখনো আপনার থেকে আলাদা হব না ক্যাডার সাহেব, তাতে আপনি বড় হন না কেন। ভালোবাসি আমার চন্দ্রা পাখি। বলেই দীপ নীরাকে শক্তভাবে জড়িয়ে ধরে। কিছু মুহূর্ত কেটে যায় একান্তে নিভৃতে। কিয়া ও রিক সবার পরিবার আজ কমিউনিটি সেন্টারে আছে। কিয়ার এক পাশের রুমে আছে, তার অপর পাশের রুমে রিকেরা আছে। হঠাৎ গভীর রাতে কিয়াকে ফোনে SMS আসে। কিয়া জেগেছিল, ভাবছিল কার পরিবার থেকে বিদায় নিয়ে রিকের সাথে থাকবে। ফোনের SMS এর জন্য আলো জ্বলতে দেখে ভ্রুকুচকে যায় কিয়ার। ফোন হাতে নিয়ে দেখে রিকের SMS। জানি তুমি ঘুমিয়ে নেই, তাড়াতাড়ি ছাদে আসো, আমি আছি তোমার অপেক্ষায়, মাই ডিয়ার চশমিশ। রিকের SMS দেখে অবাক হয়ে বালিশের পাশে থাকা চশমা নিয়ে চোখে সেট করে কিয়া। তারপর আবার SMS পড়ে। না, রিক তাকে এই রাতে ছাদে যেতে বলেছে। পাশে তাকিয়ে সবাইকে পরখ করে নেয়। সবাই ঘুমে বিভোর হয়ে আছে। কিয়া তাড়াতাড়ি করে একটি চাদর গায়ে মুড়িয়ে কাঁপতে কাঁপতে চলে যায় তার সাদা বিলাইয়ের দিকে। এত রাতে রিক তার জন্য অপেক্ষা করছে। সে কি না যেয়ে পারে? ছাদে এসে দেখে রিক নিজেও একটি চাদর মুড়িয়ে কাঁপছে। এটা দেখে ভ্রুকুচকে যায় কিয়ার। রিক কিয়ার কাছে এসে বলে, তোমার এই চশমার ভিতরে বুড়ো কুচকে তাকানো দেখতে আমার অনেক ভালো লাগে চশমিশ। আর কয়েক ঘন্টা পর তো আমাদের বিয়ে, এখন এই হাড় কাঁপানো শীতে ডেকেছেন কেন? বিয়ের আগের দিন রাতে হবু বউয়ের সাথে প্রেম করব তাই। শীতে মরে যাচ্ছি। কি কুয়াশা দেখেছেন? গাছগুলো কুয়াশায় ভিজে আছে। আর এই শীতল হাওয়াতে একটু চন্দ্রবিলাস করছি আমি আর আমার চশমিশ। কিয়া রিকের ভালো লাগার মুহূর্তকে বাধা দিতে চায় না, তাই রিক আর কিছু না বলে চুপ করে থাকে। রিক বলে, হাড় কাঁপানো শীত হোক অথবা চৈত্র মাসে সূর্যের প্রখর উত্তাপ হোক, ভালোবাসার মুহূর্ত থাকবে সবসময়। এগুলো নিজেদেরকেই তো অর্জন করে নিতে হবে। লজ্জাতুর দৃষ্টিতে চশমার ফাঁকে কিয়া তাকায় রিকের দিকে, বলে, এত ভালোবাসেন আমাকে? অনেক। কেন, তুমি বাসো না? বলেছি একবারও। ভালোবাসি এক কথাও তো বলেনি একবার। সব কথা কি মুখে বলতেই হবে? প্রিয় মানুষের মুখে ভালোবাসি শুনতে পাওয়ার অনুভূতিটাই যে ভিন্ন চশমিশ। একটিবার বলবে আমার এই চোখের দিকে তাকিয়ে ভালোবাসি? কিয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। এই কনকনে শীতে এখন তার হাতের ওপর রোমগুলো দাঁড়িয়ে যায়। কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করেনি, আজ কিভাবে বলবে? হায় মেরে চশমিশ, ভালোবাসি বলতে এত লজ্জা? বলো একটিবার। কিয়া এবার তাকায় রিকের দিকে, দূরত্ব কমিয়ে কিছুটা কাছে এসে
চাঁদ বরাবর দাঁড়িয়ে থাকা রিকের কানের কাছে আসে, ফিসফিস করে রিকের কানে বলে, আমি ভালোবাসি আমার এই সাদা বিলাইকে, অনেক বেশি ভালোবাসি তাকে। বলেই দৌড়ে চলে যায় কেয়া। এখন তার খুব লজ্জা লাগছে এখানে থাকতে। রিক হালকা হাসে, চাঁদের দিকে তাকিয়ে আনমনে এক চোখ টিপ দেয় রিক, যেন চাঁদকে সাক্ষী রেখেছিল আজ তার চাশমিশ তাকে প্রপোজ করেছে। ঘরে এসেই বসতেই কেয়ার ফোনে আবার একটি SMS আছে। না, এবার আর রিক দেয়নি SMS, এবার SMS দিয়েছে নীরা। লেখা আছে, আরে দোস্ত, বিয়ের আগে হাড় কাঁপানো শীতে ছাদে দাঁড়িয়ে প্রেম করলে জ্বর আসে না। কন্টিনিউ প্লিজ। তুই কি করে জানলি? আইডিয়া যে আমার ছিল। রিক ভাই তোর মুখে ভালোবাসি শুনতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম আপনি ওকে রাতের বেলায় একটু ইমোশনাল করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।